হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নমস্কার, আদাব। আজকে আমরা একটি ম্যারাথন দেব। এরপরে সেই ম্যারাথনের একটি পার্ট মনে করবেন এই ভিডিওটাকে, কারণ এই ভিডিওর মধ্যে বা এই ক্লাসের মধ্যে আমি অনেক কিছু ডিসকাশন করব। এই যে প্রেজেন্টেশনগুলো আপনি দেখতে পাচ্ছেন, এখানে অনেক ভালোভাবে ডিসকাস করার চেষ্টা করব 15টি কোয়েশ্চেন পেডাগজির, আর আপনারা বুঝতে পারবেন। আজকে আমি বলবো যে আপনারা প্রথমে লাইক করবেন। কোনো ভিডিওর মধ্যে আমি বা কোনো ক্লাসের মধ্যে একটি ক্লাসের মধ্যে বলি না যে ভিডিওটিকে লাইক করবেন। আজকে আমি প্রথমেই বললাম যে আপনারা ভিডিওর মধ্যে লাইক করবেন, লাইক করে চলে যাবেন না, কারণ আজকের যে ক্লাস সেটা অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। আর যে ম্যারাথনের একটি অংশ এটাকে ধরবেন যে আপনার কমপ্লিট রিভিশনের একটি ম্যারাথন ক্লাস দেব, সেই ম্যারাথনের প্রথম অংশ এই ক্লাসটা ভাববেন। আর পরে যে ম্যারাথন আসবে সেটা দেখবেন। ম্যারাথন আসার জন্য নিশ্চয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ম্যারাথনের মধ্যে যত কিছু পড়া হয়েছিল সেই পড়াটা কমপ্লিটভাবে আমরা রিভিশন করব। 4টি পেপার ডিসকাস করব প্রপার। প্রত্যেকটি কোয়েশনের সাথে যে অন্যান্য কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো জানার চেষ্টা করব, ডিসকাস করব। আজকে যে প্রথম কোয়েশন, গঠনমূলক স্তরে মূল্যায়নগত উপাদান ও পদ্ধতির পরিকল্পনা এমনভাবে হওয়া উচিত যাতে গঠনমূলক স্তর বলতে ফাউন্ডেশনাল স্টেজ যেটা আছে, সেই স্টেজের মধ্যে ফাউন্ডেশনাল স্টেজের মধ্যে অ্যাসেসমেন্ট টুল বা অ্যাসেসমেন্টের যে প্রসেসগুলো কীভাবে হওয়া উচিত সেটা সহজবুদ্ধ অভিজ্ঞতা পরীক্ষা শিক্ষার্থীদের উপযোগী করে, যে পরীক্ষার্থীর জন্য তাদেরকে উপযোগী করবে ইভ্যালুয়েশনের জন্য, এইভাবে আপনি পরিকল্পনা করবেন। শিশুর পঠন অভিজ্ঞতার সহজাত বৃদ্ধি ঘটা। আপনি কখনো পরীক্ষা নিয়ে থাকবেন না, মার্কস এটা নিয়ে থাকবেন না। শিশুর জন্য ডেভেলপড হয় সেটার দিকে যাবেন, যে মার্কস কত আসে সেটা ম্যাটার করে না, শিশুরা কতটুকু শিখতে পারছে সেটা ম্যাটার করে। শিশুর গঠন অভিজ্ঞতা সহজাত বৃদ্ধিতে ঘটে, মানে যা কিছু আপনি শেখাচ্ছেন সেটা যেন ন্যাচারালভাবে শেখান, সেটা আপনার পরিকল্পনা যেন থাকে। সামগ্রিক শ্রেণীভিত্তিক প্রদর্শনের সাথে শিক্ষার্থীর উন্নতির বর্ণনা এবং বিশ্লেষণ করা উচিত। বিশ্লেষণ করবেন, এটাও ইভলিউশনের দিকে যাচ্ছে, অ্যাসেসমেন্টের দিকে যাচ্ছে না। সপ্তম, সমস্ত শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়নের শিক্ষা একই পদ্ধতিতে ব্যবহার করতে পারেন। প্রত্যেক যে ছাত্রছাত্রী থাকবে সেই প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য আপনি একটি মেথডটা ইউজ করবেন, কখনো একটি মেথড ইউজ করবেন। মেথড বলতে যে চাইল্ড সেন্টার বা মেথড বা টিচার সেন্টার মেথড বা গ্রামার ট্রান্সলেশন মেথড, এগুলো যে মেথড আছে আপনি শুধু একটি মেথড ইউজ করবেন। আপনি একটি মেথড ইউজ না করে ডিফারেন্ট মেথড ইউজ করতে পারেন। যে বাচ্চা যে ধরনের নিট লাগবে সেই ধরনের নিট অনুসারে আপনি মেথডটা ধরতে পারেন। যারা কয়েকটি মেথড ইউজ করে পড়া তাদেরকে বলা হয় ইক্লেকটিভ মেথড। এটা সঠিক অপশন হচ্ছে অপশন 2। শিশুর পঠন অভিজ্ঞতা সহজাত ভিত্তিতে ঘটে, মানে ন্যাচারালভাবেই তাদের যে পরিকল্পনা এইভাবে করবেন যাতে তারা ন্যাচারালভাবে শিখতে পারে, যাতে রুট মেমোরাইজেশনটা না হয়। রুট মেমোরাইজেশন বলতে যে শুধু মুখস্থ বিদ্যা, সেই মুখস্থ বিদ্যাটা না হয়, বাচ্চারা যে জিনিসটা শিখে সেটাকে বুঝে শুনে শিখে। অপশন 2টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 2, শিশুর জ্ঞানাত্মক বিকাশ এবং ভাষা হলো। জ্ঞানাত্মক বিকাশ বলতে কগনিটিভ ডেভেলপমেন্ট যেটা আছে সেটা, এবং ভাষা কগনিটিভ ডেভেলপমেন্ট আর ল্যাঙ্গুয়েজ সেটা কি? সংযোগশীল উদ্দীপক প্রতিক্রিয়া এবং অনুকরণ পদ্ধতির সঙ্গে সম্পর্কিত। যে কগনিটিভ ডেভেলপমেন্ট বা ল্যাঙ্গুয়েজ সেটা অনুকরণের সাথে জড়িত না। অনুকরণ বলতে ইমিটেশন, আপনি যে ইমিটেশন করে নকল করে শিখেন সেটা হবে ইমিটেশন। আর এই ইমিটেশনের কথা বলেছেন স্কিনার। এই স্কিনারের থিওরিকে ইম্পর্টেন্ট দেওয়া হয় না, কারণ বাচ্চারা ন্যাচারালভাবে শিখবে যে কোনো জিনিস। যেটি একজন ব্যক্তি ভাষার আয়ত্তকরণে একটি যন্ত্র নিয়ে জন্মগ্রহণ করে, এই কথা বলেছেন নম চমস্কি। কিন্তু এখানে কগনিটিভ ডেভেলপমেন্ট আর ল্যাঙ্গুয়েজের সাথে ফিট খাচ্ছে না। যে নম চমস্কি বলেছেন বাচ্চারা একটি LAD ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এটা নিয়ে জন্ম হয়, যে তারা অটোমেটিক ভাষাটা অ্যাকোয়ার করতে পারবে। বিকাশে যা কোনো কিছুর সাথে সম্পর্কিত নয়। এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট আর ল্যাঙ্গুয়েজ এগুলো কোনো কিছুর সাথে সম্পর্কিত নয়। এটা যেখানে শিশুরা বসবাস করে সেখানে সংস্কৃতি এবং জনজাতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট বা ল্যাঙ্গুয়েজ, যে জায়গার মধ্যে শিশুরা বসবাস করে তাদের যে এনভায়রনমেন্ট বা তাদের যে জায়গায় তারা থাকে সেই জায়গার কালচার, সংস্কৃতি বলতে কালচার বা জনজাতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। যে কমিউনিটি থাকবে তাদের সাথে, যে কমিউনিটি বা তাদের যে জায়গায় বসবাস করে সেই জায়গার কালচার, সেটা প্রভাব করবে তার কগনিটিভ ডেভেলপমেন্ট আর ল্যাঙ্গুয়েজের উপর। তার কালচারের মধ্যে যে ল্যাঙ্গুয়েজটা বলা হয় সেই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে, তার কগনিটিভ ডেভেলপমেন্টটা তত বাড়বে যে
সে কিছু যত দেখবে সেখান থেকে শিখতে পারবে। অপশন 4টা হচ্ছে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 3, একজন কীভাবে দ্বিতীয় ভাষা সবচেয়ে ভালোভাবে শিখতে পারে? মানে দ্বিতীয় ভাষা বলতে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা কীভাবে একজন ভালোভাবে শিখতে পারবে? একটি শ্রেণীকক্ষে যেখানে তুমি ব্যাকরণের উপর গুরুত্ব দিতে পারবে এবং শিক্ষকের থেকে সাহায্য নিতে পারবে। দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ বলতে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হতে পারে, ইংলিশ হতে পারে, কারোর জন্য বাংলা হতে পারে, কারোর জন্য হিন্দি হতে পারে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা কখন সে ভালোভাবে শিখতে পারবে? যেখানে তাদের গ্রামারটাকে ইম্পর্টেন্ট দেওয়া হয়, সেখানে কি তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে অ্যাকোয়ার করতে পারবে? আর শিক্ষক থেকে সাহায্য নেবে, সবসময় টিচারদের থেকে হেল্প নেবে, সেটা সেইভাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে শিখতে পারবে। তাদের নিজস্ব এলাকার স্থানীয় বক্তার সঙ্গে লাগাতার সংযোগ সাধনের মাধ্যমে। তার যে এলাকার মধ্যে একজন বক্তা থাকবেন, স্থানীয় বক্তা, যে ভালোভাবে স্পিচ দিতে পারেন, এইভাবে ভালোভাবে ভাষাগুলো ইউজ করতে পারেন, তাদের সাথে যখন তারা ইন্টারাকশন করবে, মানে তারা গিয়ে কথাবার্তা করবে, কথোপকথন করবে, তখন তারা ভালোভাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে শিখতে পারবে। এই যে আমাদের মোবাইলের মধ্যে অনেক অ্যাপ্লিকেশন আছে, আমরা যেন ইংলিশ বলার জন্য ইংলিশটা শিখতে পারি, নেটিভ স্পিকারের সাথে বলতে পারি, তখন আমাদের যে প্রপার প্রনাউন্সিয়েশন বা যেগুলো স্ট্রাকচার আমরা ভালোভাবে শিখতে পারবো সেখান থেকে। শ্রাব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতির মতে সংকলকগুলি বারবার বলে এবং অভ্যাস করে। অডিও লিঙ্গুলের মধ্য দিয়ে, যে অডিওর মধ্যে দিয়ে সেই ভাষাটাকে বারবার শুনি আর বারবার বলবেন, আপনি যত প্র্যাকটিস করবেন তখন আর অভ্যাস করবেন, তখন আপনার দ্বিতীয় ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে অ্যাকোয়ার হবে। লক্ষ্য ভাষার বাচন কার্যপ্রণালীতে স্পিকিং কোর্স যোগদান করে। আপনি যে কোনো একটা টার্গেট ল্যাঙ্গুয়েজের জন্য একটা স্পিকিং কোর্সে অ্যাডমিশন নিয়ে নেবেন, তখন আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে করে নেবেন। যতক্ষণ না পর্যন্ত আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করবেন, যতক্ষণ না আপনি বলবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকোয়ার করতে পারবেন না। তাদের নিজস্ব এলাকার স্থানীয় বক্তার সঙ্গে লাগাতার সংযোগ সাধনে, যখন তারা লাগাতার সংযোগ সাধন করবে, লাগাতার ইন্টারাকশন করবে, লাগাতার কমিউনিকেট করবে, তখন তারা ভালোভাবে সেই ভাষাটা শিখতে পারবে। অপশন 2টা হচ্ছে সঠিক। এটা হচ্ছে এক্সপ্লেনেশন। তাদের নিজস্ব এলাকার স্থানীয় বক্তার সঙ্গে লাগাতার সংযোগ সাধনের মাধ্যমে দ্বিতীয় ভাষা শেখার প্রক্রিয়া সবচেয়ে কার্যকারী হতে পারে। এর কারণটা হলো প্রকৃত ভাষা ব্যবহারের সুযোগ। স্থানীয় বক্তার সঙ্গে নিয়মিত যোগাযোগ ভাষার ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করে। প্রথম হাতের অভিজ্ঞতা, স্থানীয় বক্তার কাছ থেকে শুদ্ধ উচ্চারণ এবং প্রবাদ, প্রাকৃতিক শব্দভাণ্ডার শেখা যায়। অনেক যে ভোকাবুলারিজ বা যে প্রনাউন্সিয়েশন বা প্রবাদ বাক্য, যে অলঙ্কার, যেগুলো সেখান থেকে তারা ভালোভাবে শিখতে পারবে। তাই এই পদ্ধতি ভাষার দ্রুত আয়ত্তে সাহায্য করে এবং শেখার অভিজ্ঞতাকে প্রাকৃতিক ও কার্যকরী করে তোলে, মানে একটা ন্যাচারালভাবে তারা শিখতে পারে। তাই এটি সঠিক অপশন হচ্ছে অপশন 2। আজকের ভিডিওটা কিন্তু আপনারা শেয়ার করতে ভুলবেন না, কারণ আমার অনেক মেহনত লেগেছে এই ভিডিওর জন্য। আপনারা যদি ইউটিউবের মধ্যে দেখেন, এইভাবে বাংলার ক্লাস কখনো পাবেন না, স্পেশালি সিটেটের জন্য এইভাবে কখনো একটি ক্লাস পাবেন না যে এইভাবে পড়ানো হয়েছে। তাই আপনারা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আর সাথে সাথে সাবস্ক্রাইবও করবেন, কারণ যে ম্যারাথন আসবে সেই ম্যারাথনের মধ্যে এইভাবে আমরা 4টি পেপার ডিসকাস করব, যাতে আপনার কমপ্লিট যেন রিভিশন প্রত্যেক থিওরিগুলি, সেই ম্যারাথন মধ্যে যে মেথডের যে থিওরি আছে সেটাও আমি ইনক্লুড করবো, যাতে কোনো একটি অপশন ছাড়া না পড়ে, সেইভাবে আমি ম্যারাথনটা ডিজাইন করবো। আর এই যে ম্যারাথনের একটা পার্ট এই ভিডিওকে মনে করবেন। কোয়েশ্চেন নাম্বার 4, ভাষা শিখন একটি নিবিড় পদ্ধতি, ইন্টেন্সিভ প্রসেস, যা জন্ম থেকে শুরু হয় এবং সারা জীবন চলতে থাকে। ভাষা যে আমরা অ্যাকোয়ার করি বা লার্নিং করি, সেটা হচ্ছে ইন্টেন্সিভ, অনেক নিবিড় পদ্ধতি, মানে অনেক যে জন্ম থেকে শুরু হয় আর সারা জীবন চলতে থাকে। এটা উপরোক্ত বক্তব্যটির সাথে তুমি একমত অথবা একমত নয়। আমি এই বক্তব্যের সাথে একমত, আমি এই বক্তব্যের সাথে একমত নয়, আমি অংশত এই বক্তব্যের সাথে একমত, মানে একটু একটু আমি একমত, আমি অংশত এই বক্তব্যের সাথে একমত নয়, মানে একটু একটু একমত নয়। এইভাবে এই যে কোয়েশন, এই কোয়েশনটা, এই রকমের যে কোয়েশন আসে, সেই কোয়েশনটা, যিনি এই কোয়েশনটা দিয়েছেন, ওনার থটের সাথে আমাদের থট মিলাতে লাগবে। যে এই রকমের কোয়েশনগুলি ওনার থটের উপর ডিপেন্ড করবে যে তিনি এই কোয়েশনটা দিয়েছেন। যদি আমরা মিডিয়ে নিতে পারি তাহলে তো ভালো, আমরা মার্কসটা স্কোর করে নিলাম বুঝতে পারলে। এই যে কোয়েশনের, এটার সঠিক অপশন হচ্ছে, আমি এই বক্তব্যের সাথে একমত নয়, মানে উনি এই বক্তব্যের সাথে একমত নয়। এখন আমরা এটা একটু জেনে নিই। এটা প্রথমে আমাদের জানা দরকার যে ভাষাটা যত কম বয়স থাকবে তত ভাষাটা আমরা জলদি শিখতে পারবো, আর
যত বেশি বয়স বাড়বে তখন আমরা এত জলদি ভাষাটা শিখতে পারবো না। কম বয়সে যতটুকু ভাষা শেখা যায়, বয়স বাড়লে তত জলদি ভাষাটা শেখা যায় না। এই কথাটা মাথায় রাখবেন প্রথমে। আর এই যে কোয়েশন, এই কোয়েশনের যে উনার থট অনুযায়ী এটা কীরকমের হতে পারে, যদি আপনি ভাষা শিখন, মানে উনার কথা বলা হয়েছে, ভাষা শিখন একটি নিবিড় পদ্ধতি যা জন্ম থেকে শুরু হয় এবং সারা জীবন চলতে থাকে। এই বক্তব্যের সাথে একমত না হন তাহলে আপনি হয়তো ভাষা শিখনের প্রক্রিয়াকে একটি নির্দিষ্ট সময়কালের সাথে যুক্ত করতে পারেন, অথবা বিশ্বাস করেন যে ভাষা শেখা জীবনব্যাপী নয়, মানে সারা জীবন ভাষাটা শিখতে পারবে না। সারা জীবন ভাষা শেখা যায়, যে কোনো বয়সে যে কোনো ভাষা শেখা যায়। আপনার মতের ভিত্তিতে, মানে উনার মতের ভিত্তিতে হয়তো উনি মনে করেন ভাষা শিখন নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ। ভাষা শেখার মূল স্তরগুলি সাধারণত ছোট বয়সে অর্জিত হয় এবং পরে শুধুমাত্র নতুন শব্দ প্রকারভেদ শেখা হয়। ভাষার দক্ষতা উন্নতি করতে হয় ভাষা শিখনের জন্য একটি নির্দিষ্ট সময় যা পাঠ্যক্রমের প্রয়োজন হয়, যা জীবনব্যাপী চলতে থাকে না। তবে ভাষা শেখার ধারাবাহিকতা এবং তার পরিণতি আসলেই এক একজনের অভিজ্ঞতার উপর নির্ভর করে, মানে এক একজন যে কীভাবে শিখবে সেটা ওনার থটের উপর নির্ভর করে, এবং বিভিন্ন মতামত এই বিষয়ে থাকতে পারে। ওনার মতামতটা ছিল যে তিনি এই মতামতের সাথে একমত নয়। কোয়েশ্চেন নাম্বার 5, মুদ্রিত বইয়ের সাথে শ্রবণভিত্তিক বই। মুদ্রিত বই বলতে যে প্রিন্টেড বুকস আছে, আমরা যে টাচ করে আমরা যে সাধারণত যে বুকগুলি আছে প্রিন্ট করা, সেই বুকের কথা বলা হচ্ছে। মুদ্রিত বইয়ের সাথে শ্রবণভিত্তিক বই এবং ছোট শিশুদের কুশলতার সামর্থ্য সম্পর্কিত বই শ্রেণীকক্ষে একটি আবশ্যকীয় উপাদান হওয়া উচিত। মানে মুদ্রিত বইয়ের সঙ্গে প্রিন্টেড বুকের সাথে যে অডিও লিঙ্গের বইগুলো আছে সেগুলিও একটি উপাদান হওয়া উচিত। এর কারণটা কি? এটি শ্রেণীতে বৈচিত্র্য আনে এবং শিশুরা বৈচিত্র্য পছন্দ করে, মানে ভ্যারাইটিস আনে, আর এই ভ্যারাইটিসটা শিশুরা পছন্দ করে। এটি শিক্ষকদের মূল্যায়নের ক্ষেত্রে বিভিন্ন বই ব্যবহারের স্বাধীনতা, যে শিক্ষকরা এখান থেকে কি মূল্যায়ন করতে পারবে এই বইগুলো দিয়ে। এটি শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্য আনার জন্য বইগুলিকে আরও বেশি সহজলভ্য করে। এই বইগুলি একজন শিক্ষকের অতিরিক্ত গুরুত্ব দায়িত্ব প্রদান করে না। এটার সঠিক অপশন হচ্ছে অপশন 3। এটি শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্য আনে, ভ্যারাইটিস আনে, আর এগুলি তাদের সহজলভ্য করায়। এটি যে এই অপশনের মানে হলো শ্রেণীকক্ষে মুদ্রিত বইয়ের পাশাপাশি শ্রবণ ভিত্তিক এবং ছোট ছোট শিশুদের জন্য উপযুক্ত বই রাখা শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বই সহজলভ্য করে, যা তাদের মধ্যে বৈচিত্র্য আনে, মানে ভ্যারাইটিস আনে। এতে শিক্ষার্থীরা বিভিন্ন পাঠ্যভাষার অভিজ্ঞতা লাভ করতে পারে, যা তাদের শেখার প্রক্রিয়াকে সমৃদ্ধ করে, মানে ভালো করে তোলে। তাই এটির সঠিক অপশন হচ্ছে অপশন 3। এটি শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্য আনার জন্য বইগুলিকে আরও বেশি সহজলভ্য করে তোলে। কোয়েশ্চেন নাম্বার 6, একজন শিক্ষক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের একটি গল্প তাড়াতাড়ি পড়তে বললেন এবং পর্যায়ক্রমে 4টি চিত্র রাখলেন। প্রক্রিয়াটি উদ্দেশ্য হলো তাড়াতাড়ি গল্পটা বলার কথা বলছে, আর সাথে একটি পিকচার রাখা হচ্ছে। চিত্রকার্ডের ব্যবস্থা করা, মানে যে পিকচার যেগুলো আছে সেই পিকচারগুলোকে অ্যারেঞ্জ করার চেষ্টা করেছে। সারমর্মের জন্য তাদের পঠনের অভ্যাস প্রদান। তিনি কি করছেন? সারমর্মের জন্য তিনি, সারমর্ম বলতে যে জিস্টের কথা বলা হচ্ছে, সেই জিস্টের প্র্যাকটিস করাচ্ছেন। বিশেষ তথ্যের জন্য তাদের পঠনের অভ্যাস প্রদান, মানে আপনি জিস্টের জন্য প্র্যাকটিস করাচ্ছেন, বিশেষ তথ্যের জন্য তাদের পঠনের অভ্যাস প্রদান। বিশেষ তথ্য যে স্পেসিফিক ইনফরমেশন যেগুলো আছে সেগুলির জন্য আপনি প্র্যাকটিস করাচ্ছেন। গল্পটি নতুন এবং কঠিন শব্দ তালিকা পুনরায় পড়া। গল্পের নতুন যে নিউ ওয়ার্ডসগুলো ছিল আর যে ডিফিকাল্ট ওয়ার্ডসগুলো ছিল সেগুলি আপনি তাদেরকে রিভাইজ করাচ্ছেন। সেটা এখানে সঠিক অপশন হচ্ছে সারমর্মের জন্য তাদের পঠনের অভ্যাস তৈরি করা। তাদের যে জিস্ট ছিল সেই জিস্টের একটা প্র্যাকটিস করাচ্ছেন। অপশন 2টা হচ্ছে সঠিক। সারমর্মের জন্য তাদের পঠনের অভ্যাস প্রদান মানে হলো শিক্ষার্থীদের একটি গল্প বা পাঠ্যাংশ পড়ার পর তাদের সারমর্ম বের করার অভ্যাস তৈরি করা। চিত্র ব্যবহার করে গল্পের মূল বিষয় বা সারমর্ম বুঝতে সাহায্য করে, যা শিক্ষার্থীদের পাঠ্যবস্তুর মূল ভাব এবং তথ্যকে সহজে আয়ত্ত করতে সহায়তা করে, যাতে তারা সহজভাবে শিখতে পারে, যেটা পড়েছে তারা সহজভাবে শিখতে পারে সেইগুলি। কোয়েশ্চেন নাম্বার 7, এই পঠনটি একটি নির্দিষ্ট শিক্ষণগত উদ্দেশ্য এবং কার্য রয়েছে। শিক্ষার্থীদের এই পাঠটি বিস্তারিতভাবে মনোযোগ সহকারে বিশেষ যত্ন নিয়ে
পড়া উচিত। বিশেষ মনোযোগ মানে অনেক তারা মনোযোগ দিয়ে পড়বে। এটা কী ধরনের রিডিং? এক্সটেন্সিভ রিডিং, ইন্টেন্সিভ রিডিং, গাইডেড রিডিং, প্লেজার রিডিং। এক্সটেন্সিভ রিডিংটা হচ্ছে যখন আপনি প্লেজারের জন্য পড়বেন, মানে আনন্দের জন্য পড়বেন বা মনোরঞ্জনের জন্য পড়বেন, তখন সেটা হবে এক্সটেন্সিভ রিডিং। আর এই এক্সটেন্সিভ রিডিং আর প্লেজার রিডিং এগুলো একই, মানে এক্সটেন্সিভটা রিডিং করা হয় প্লেজারের জন্য। ইন্টেন্সিভ রিডিং আর গাইডেড রিডিং, ইন্টেন্সিভ রিডিং যখন আপনি কোনো কিছু পড়বেন অনেক ডিটেইল, অনেক মনোযোগ দিয়ে পড়বেন, তখন আপনি ইন্টেন্সিভ রিডিং করবেন। মানে যেগুলি লেখা আছে সেগুলি নিখুঁতভাবে অনেক যে অর্থসহ বা প্রত্যেকটি ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি পড়বেন, তখন আপনি ইন্টেন্সিভ করবেন। বিশেষ যত্নের সাথে পড়ছেন মানে আপনি ইন্টেন্সিভ রিডিংটা করছেন। অপশন 2টা হচ্ছে সঠিক। আর এই যে গাইডেড রিডিং বা নির্দেশিত পাঠ, এটা হচ্ছে নির্দেশিত পড়া বা গাইডেড রিডিং হলো একটি শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষক ছোট গ্রুপে শিক্ষার্থীদেরকে বই পড়ানোর মাধ্যমে তাদের পাঠের দক্ষতা উন্নত করেন বা ইন্ডিভিজুয়ালিও প্ল্যান করতে পারবেন। এই গাইডেড রিডিংটাকে স্মল গ্রুপের মধ্যে বা ইন্ডিভিজুয়ালভাবে আপনি গাইডেড রিডিং করাতে পারবেন, যা আপনি গাইড করবেন তাদেরকে। কোয়েশ্চন নাম্বার 8, শিক্ষিকার দেওয়া আদর্শ বাক্যগুলি বারবার বলে শিক্ষার্থীরা ভাষার ধরন আয়ত্ত করবে। তারা প্রস্তুত অর্থযুক্ত শব্দগুচ্ছ করবে এবং যখন তারা সঠিক অভ্যাস প্রদর্শন করবে তখন শিক্ষিকার থেকে ইতিবাচক প্রোৎসাহন গ্রহণ করবে। শিক্ষক কী করেন? মানে তিনি এখানে কোন মেথডটা ইউজ করছেন যেখানে বারবার শিক্ষার্থীরা ভাষাটাকে রিপিট করে শেখার চেষ্টা করছে? শ্রব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতি মানে অডিও লিঙ্গুয়াল মেথডটা ইউজ করা হয়েছে। সংযোগকারী আবেদন মানে কমিউনিকেটিভ অ্যাপ্রোচটা ইউজ করা হয়েছে। সমগ্র শারীরিক প্রতিক্রিয়া যে টোটাল ফিজিক্যাল রেসপন্স সেটা। গঠনমূলক আবেদন স্ট্রাকচারাল মেথড যেটা বা স্ট্রাকচারাল অ্যাপ্রোচ সেটা। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ বা স্ট্রাকচারাল মেথডের মধ্যে স্ট্রাকচারটাকে ইম্পর্টেন্ট দেওয়া হয়, যেখানে 3000 রুট ওয়ার্ড দেওয়া হয় আর 275 স্ট্রাকচার দেওয়া হয়। এই স্ট্রাকচারাল মেথডটাকে বলা হয় সিলেকশন অ্যান্ড গ্রেডিয়েশন মেথড। সমগ্র শারীরিক প্রক্রিয়া মানে টিপিআর, টোটাল ফিজিক্যাল রেসপন্স। এই মেথডের মধ্যে টিচার যেভাবে ইনস্ট্রাকশন দেবেন, যেভাবে কমান্ড করবেন, ঠিক সেইভাবে স্টুডেন্টরা কমান্ড করবে, মানে তাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের সাথে মিলিয়ে কাজ করবে বা মিলিয়ে তারা করবে। যেমন আপনি যখন হট বলবেন, হট বলার সাথে সাথে একটু হট করে দেখাবেন, বা যখন আপনি হট থেকে যখন আপনি কুল বলবেন, কুল বলার সাথে সাথে আপনি কি করবেন, একটু কাঁপিয়ে দেখাবেন। বাচ্চারা ঠিক সেইভাবে, আপনি যেভাবে দেখাবেন বাচ্চারা ঠিক সেইভাবে দেখাবে। আপনি যেভাবে কমান্ডটা দেবেন বাচ্চারা ঠিক ওইভাবে কমান্ডটা ফলো করবে। সেটা হচ্ছে টিপিআর বা সমগ্র শারীরিক প্রতিক্রিয়া, টোটাল ফিজিক্যাল রেসপন্স। সংযোগকারী আবেদন বা কমিউনিকেটিভ অ্যাপ্রোচ বা সংযোগকারী আবেদন পদ্ধতি এমন একটি শিক্ষণ পদ্ধতি যা ভাষার ব্যবহারিক দিকগুলির প্রতি গুরুত্ব দেয়। এটি ভাষার মৌলিক দক্ষতাগুলি উন্নয়নে সহায়ক এবং মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের ভাষার বাস্তব জীবনের পরিস্থিতিতে সঠিকভাবে যোগাযোগ করতে সক্ষম হয়। এটাই কমিউনিকেটিভ অ্যাপ্রোচের মধ্যে ইন্টারাকশনটাকে ইম্পর্টেন্ট দেওয়া, তাদের বাস্তব জীবনের সাথে মিলিয়ে যেন তারা ইন্টারাক্ট করতে পারে, অন্যান্যদের সাথে কথোপকথন করতে পারে, তখন সেটা হবে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। এটা সঠিক অপশন হচ্ছে শ্রব্য ভাষাতাত্ত্বিক পদ্ধতি বা অডিও লিঙ্গুয়াল মেথড। অডিও লিঙ্গুয়াল মেথডের মধ্যে আপনি যা কিছু যে শিক্ষার্থীরা দেওয়া আদর্শ বাক্যগুলি বারবার বলবে, রিপিট করবে, যখন রিপিটেশন, মেমোরাইজেশন, ড্রিল, প্র্যাকটিস এগুলি আসবে, এগুলি অডিও লিঙ্গুয়াল মেথডের মধ্যে আসে। অপশন 1টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 9, শিক্ষার্থীরা ব্যাকরণের নিয়মগুলি এবং শব্দ তালিকাগুলি মুখস্থ করেছে এবং তাদের মাতৃভাষার অধিক সংখ্যক কাজ করেছে। শিক্ষা দ্বারা তার ভাষা শ্রেণীতে কোন পদ্ধতি ব্যবহৃত হয়? প্রত্যক্ষ পদ্ধতি মানে ডাইরেক্ট মেথড, সহজাত আবেদন, কমিউনিকেটিভের কথা, সহজাত বা ন্যাচারাল অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে। সহজাত আবেদন, ন্যাচারাল অ্যাপ্রোচের মধ্যে আপনি LSRW লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এগুলিকে একটি সিকোয়েন্সে শেখাবেন, ন্যাচারালভাবে শেখাবেন। সংযোগকারী আবেদন এর আগে বলেছিলাম যে কমিউনিকেটিভ অ্যাপ্রোচটা, ব্যাকরণ, অনুবাদ, গ্রামার, ট্রান্সলেশন মেথড। প্রত্যক্ষ পদ্ধতি ডাইরেক্ট মেথডের মধ্যে আপনি যে ভাষা শেখাচ্ছেন শুধু সেই ভাষায় শেখাবেন। ইংলিশ শেখাচ্ছেন, আপনি শুধু ইংলিশেই শেখাবেন, এখানে কোনো রকমের মাদার টাং ইউজ করবেন না। মাদার টাংকে সরিয়ে দেবেন, দূরে রাখবেন মাদার টাংকে, সেটা হবে প্রত্যক্ষ পদ্ধতি। আর এখানে
যে নিয়মগুলো মুখস্থ করা, মানে গ্রামারের যে নিয়ম আছে সেগুলি আপনি প্রথমে মুখস্থ করবেন। আপনার মাতৃভাষার অধিকার সংখ্যক মাতৃভাষা যখন ইউজ করা হবে তখন সেটা হবে গ্রামার ট্রান্সলেশন মেথড বা ব্যাকরণ অনুবাদ পদ্ধতি। ব্যাকরণ অনুবাদ পদ্ধতির মধ্যে যে ভাষা আপনি পড়াচ্ছেন সেই ভাষাটাকে আপনি ট্রান্সলেট করবেন, মাদার টাংকে অনেক ইউজ করবেন। খুব বেশি মাদার টাং মাতৃভাষাকে ইউজ করা সেটা হচ্ছে ব্যাকরণ অনুবাদ পদ্ধতি বা গ্রামার ট্রান্সলেশন মেথড। আর এই গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে গ্রামারটাকে পড়ানো হয় ডিডাকটিভভাবে, আর ইন্ডাকটিভভাবে পড়ানো হয় ডাইরেক্ট মেথডের মধ্যে ইন্ডাকটিভভাবে পড়ানো হয়, মানে প্রথমে এক্সাম্পল দেওয়া হয় তারপরে রুল দেওয়া হয়। আর গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে বা ব্যাকরণ অনুবাদের মধ্যে প্রথমে রুল দেওয়া হয়, পরে এক্সাম্পল দেওয়া হয়, ডিডাকটিভভাবে পড়ানো হয়। আর এখানে যে রুল দেওয়া হয় সেগুলি রুল মুখস্থ করতে হয়, মেমোরাইজ করতে হয়। এর জন্য অপশন 4 হচ্ছে সঠিক। আপনি যে অডিও লিঙ্গুয়াল মেথডের মধ্যে মুখস্থ করা হয়, কিন্তু এই যে কোয়েশনের সাথে মাতৃভাষাও দেওয়া হয়েছে, মাদার টাঙ্গের কথা বলা হয়েছে, তাই এটির সঠিক অপশন হচ্ছে ব্যাকরণ মেথড। এখানে ব্যাকরণ মেথডের মধ্যেও মুখস্থটা থাকে। এটা আপনি কোয়েশন দেখে কোয়েশনের প্যাটার্নটা বুঝে সলভ করতে পারবেন। কোয়েশ্চন নাম্বার 10, যদি শিশুরা তাদের চারপাশে দুইটি ভাষার কথা বলতে শুনে দুটি ভাষার প্রকাশ, মানে শিশুদের চারপাশে এনভায়রনমেন্টের মধ্যে দুইটি ভাষার বলা হয়েছে, তখন শিশুদের সুবিধায় ফেলবে, অসুবিধায় ফেলবে, সুবিধা করে দেবে, কোনো পার্থক্য সৃষ্টি হবে না। তাদের বোঝার সময় বিভ্রান্তির সৃষ্টি হবে। যখন তারা এই ভাষাটা বুঝবে তখন তাদের বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে, কোনো পার্থক্য আসবে না। সুবিধা করবে, অসুবিধা করবে। দেখবেন একটা বাচ্চা আপনার পরিবারে আছে, সেই পরিবারের মধ্যে আপনার পরিবারের মধ্যে বাংলা কথা বলা হয়, বাংলা কথা বলার সাথে সাথে দেখবেন বাচ্চা মোবাইলের মধ্যে কার্টুন দেখছে বা টিভির মধ্যে কার্টুন দেখছে, হিন্দি কার্টুন, তখন কি সেই বাচ্চাটাকে অসুবিধায় ফেলে দিয়েছে বা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে? তখন কী করছে? বাচ্চার সুবিধা করছে। অপশন 2, তাকে কখনো অসুবিধায় ফেলবে না বা বিভ্রান্তি বা কোনো পার্থক্য হবে না, তার বরং লাভ হবে তার। অপশন 2টা হচ্ছে সঠিক, তা শিশুদের সুবিধা করে দেবে। যে দুইটি ভাষা শিশুদের সুবিধা করে দেবে এর মানে হলো, যদি শিশুরা তাদের চারপাশে দুইটি ভাষার কথা বলতে শুনে তাহলে এটি তাদের ভাষাগত ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কগনিটিভ দক্ষতা উন্নয়ন করতে সাহায্য করবে। আর যে তাদের কগনিটিভ ডেভেলপমেন্টটা, তাদের কালচার আর তাদের কমিউনিটি সেখান থেকে ডেভেলপড হয়। দুটি ভাষা একসাথে অভিজ্ঞতা তাদের বোঝার বোধ, চিন্তা ভাবনা এবং সাংস্কৃতিক বোঝার ক্ষমতা বাড়ায়, যা তাদের সামগ্রিক বুদ্ধিমত্তা এবং শিক্ষা উন্নত করতে সহায়ক। তাই এটি সঠিক অপশন হচ্ছে সে যে ভাষাটা সুবিধায় ফেলবে। কোয়েশ্চন নাম্বার 11, পড়ার সময় শিক্ষণের ক্ষেত্রে চ্যালেঞ্জ হলো উৎসাহ করা, মানে পড়ার সময় উৎসাহ করা, যে ইন্টারেস্ট জাগানো, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, বা মোটিভেশন, এটা অনেক চ্যালেঞ্জ। এবং শিশুদের ভালো সাহিত্য খুঁজে বের করা, এই চ্যালেঞ্জকে সামলানোর জন্য শিশুদের জন্য ভালো সাহিত্য, যে চিলড্রেন লিটারেচার খুঁজে বের করা একটা চ্যালেঞ্জ, এটা সামলানোর জন্য কি করতে পারেন? শিক্ষক তাদের গৃহকার্য হিসেবে প্রতিদিন একটি বই পড়তে উৎসাহ করেন। শিক্ষক এভাবে উৎসাহ করবেন যে তুমি প্রত্যেক দিন একটি বই হোমওয়ার্কের মধ্যে পড়ে নেবে। বাড়িতে একটি ছোট লাইব্রেরি স্থাপনে অভিভাবকদের উৎসাহ দেবেন। তার যে প্যারেন্টস, সেই প্যারেন্টসদেরকে বলবেন যে ঘরের মধ্যে বাড়ির মধ্যে একটি লাইব্রেরির জন্য তৈরি করা হয়। পঠন উৎসাহিত করতে এবং আগ্রহ বাড়িয়ে তুলতে শিশু সাহিত্য সহজলভ্য। পঠন উৎসাহিত করার জন্য আর তাদের যে ইন্টারেস্টটা জাগানোর জন্য শিশু সাহিত্য অনেক সহজলভ্য হবে। স্কুল কর্তৃপক্ষ শিক্ষকদের অবশ্যই বই মেলায় নিয়ে যাবেন তাদের বই পড়ার উৎসাহ এবং আগ্রহ বাড়িয়ে তোলার জন্য। স্কুলের যে কর্তৃপক্ষগুলো আছেন বা শিক্ষক আছেন, তিনি কী করবেন? তাদের বই মেলা নিয়ে যাবেন আর সেখান থেকে তাদের বই পড়ার জন্য উৎসাহ দেবেন, আগ্রহ জাগাবেন। এইভাবে এটার সঠিক অপশন হচ্ছে অপশন 3, পঠনের উৎসাহিত করতে আগ্রহ বাড়িয়ে তুলতে শিশু সাহিত্য সহজলভ্য। এই যে শিশু সাহিত্য বা চিলড্রেন লিটারেচার আপনারা জেনে নিন, কারণ এটা আগেও অনেকবার আসছে, হয়তো কেউ জানতে পারেন আর হয়তো কেউ নাও জানতে পারেন, তাই বলে দিচ্ছি। শিশু সাহিত্য বা চিলড্রেন লিটারেচার হলো এমন বই বা লেখনী যা বিশেষভাবে শিশুদের জন্য লেখা হয়, শিশু সাহিত্যটা। এতে সাধারণত তাদের যে বয়স থাকবে, তাদের যে আগ্রহ থাকবে এবং তাদের যে বুঝার স্তর সাথে মিল রেখে গল্প বা কবিতা, শিক্ষামূলক
বিষয়বলী থাকে শিশু সাহিত্যের মধ্যে। শিশু সাহিত্য শিশুদের কল্পনা শক্তি, তাদের যে ইমাজিনেশন পাওয়ার বা তাদের যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এবং সামাজিক মানসিক উন্নয়ন করতে সহায়তা করে, এটাই হচ্ছে শিশু সাহিত্য। তাদের ক্রিয়েটিভভাবে তুলে তাদের মানসিক যে চিন্তা ভাবনা সেটা ভালোভাবে করে। আর পঠনের উৎসাহিত করতে এবং আগ্রহ বাড়িয়ে তুলতে শিশু সাহিত্য সহজলভ্য মানে হলো শিশু সাহিত্য যদি সহজে প্রবেশযোগ্য হয় তাহলে একটি শিশুদের মধ্যে পড়ার প্রতি আগ্রহ মানে তার পড়ার প্রতি ইন্টারেস্টটা জাগবে এবং উৎসাহ বৃদ্ধি করতে সাহায্য করবে। সহজলভ্য শিশু সাহিত্য শিশুদের পাঠ্য বইয়ের প্রতি আকর্ষণ বাড়ার ফলে তারা বেশি করে পড়ার আগ্রহ হয়। কোয়েশ্চেন নাম্বার 12, প্রাথমিক স্তরে মানে ফাউন্ডেশনাল স্টেজে পঠন বা প্রাইমারি স্টেজে প্রাথমিক স্তরে পঠন দক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে একজন ভাষা শিক্ষকের সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। প্রাইমারি স্টেজে বা ফাউন্ডেশনাল স্টেজে কোন দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেওয়া একজন টিচারের গুরুত্বপূর্ণ বর্ণমালার অক্ষরগুলি শনাক্ত করে না, যে সে বর্ণগুলো চিনতে পারছে কিনা সেটা, বিরাম চিহ্নর ব্যবহারে যে পাঞ্চুয়েশন মার্কগুলি দেবে সেগুলির জন্য আপনি অনেক গুরুত্ব থাকবেন। সঠিক গতিতে পড়তে তার যে ফ্লুয়েন্সি যেটা থাকবে যেন অনেক সঠিক থাকে। বোধমূলক পঠনে সে যে কি পড়ছে সেটা কি বুঝতে পারছে। একটা 3 স্টুডেন্ট বা একটা 4 স্টুডেন্ট বা একটা 2 স্টুডেন্ট যে সে যেগুলো পড়ছে সেগুলো কি বুঝতে পারছে, এটির দিকে আপনি সব থেকে ইম্পর্টেন্ট দিবেন, যে জিনিসগুলো পড়াচ্ছেন সে যেন বুঝতে পারে। আমি যে এই কোয়েশনগুলো করাচ্ছি আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে পারলে কমেন্টের মধ্যে জানাবেন যে আমি বুঝতে পারছি, তখন আমার লাগবে না আমিও বুঝাতে পারছি। অপশন 4টা হচ্ছে সঠিক, বোধমূলক পঠনে। কোয়েশ্চেন নাম্বার 13, একটি উত্তম বাচনমূলক প্রক্রিয়া হলো সেটি যেখানে উত্তম বাচনমূলক বেস্ট স্পিকিং স্কিলটা কোন জায়গায় হয়? শিক্ষকরা অধিক ব্যাখ্যা করেন, যে জায়গার মধ্যে শিক্ষকরা অধিক ব্যাখ্যা করে মানে আমি এখানে অনেক এক্সপ্লেনেশন দিয়ে যাব আর আপনাদের উত্তম বাচন হয়ে যাবে। বাচন বলতে স্পিকিংয়ের কথা বলা হচ্ছে। শিক্ষার্থীরা অধিক কথা বলে, স্টুডেন্ট যারা থাকবে তারা অনেক কথা বলবে। শিক্ষার্থীরা অধিক শুনে মানে আপনারা আমি এক্সপ্লেনেশন দিতেই যাচ্ছি আর আপনারা শুনতে যাচ্ছেন, তখন উত্তম বাচন প্রক্রিয়া হবে মানে বেস্ট স্পিকিংটা হবে। শিক্ষার্থী অধিক বলে, যখন শিক্ষার্থীরা যে স্টুডেন্টরা বেশি বেশি বলবে তখন উত্তম বাচন প্রক্রিয়া হবে সেখানে। স্পষ্টবাদী ছাত্রদের অংশগ্রহণ সর্বাধিক, যারা স্পষ্টভাবে বলে তাদের অংশগ্রহণটা বেশিরভাগ হয়, সেখানে উত্তম বাচন হয়ে যায়। শিক্ষার্থীরা যে জায়গায় অধিক কথা বলবে সেই জায়গায় উত্তম বাচন হবে। অপশন 3টা হচ্ছে সঠিক। আর এই কোয়েশনটা অনেক রিপিটেড আছে, যে কোয়েশনটা 11 থেকে রিপিট আছে এখন পর্যন্ত, 2023 পর্যন্ত এটা রিপিট আছে। শিক্ষার্থীরা অধিক বলে মানে হলো শিক্ষার্থীরা তাদের চিন্তা ভাবনা, মতামত এবং প্রশ্নগুলি প্রকাশ করে বেশি করে কথা বলে। এর মাধ্যমে তারা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারে। যখন তারা কথা বলবে আরও ভালোভাবে বুঝতে পারবে। যখন আপনি আমাকে হয়তো গ্রুপের মধ্যে বা কোনো জায়গার মধ্যে কোনো কনফিউশন লাগলে বলতে পারবেন, এটা আমি বলছি যে আমার হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে যদি কিছু জিজ্ঞাসা করতে চান, যদি আমি পারি তাহলে অবশ্যই আপনাদের কাছে চেষ্টা করব বলার। মেসেজ ড্রপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং সক্রিয়ভাবে আলোচনা অংশগ্রহণ করতে পারবে, তখন তারা অ্যাক্টিভ হবে। যখন তারা কথা বলবে তখন অ্যাক্টিভভাবে তারা থাকবে। উত্তম বাচনমূলক প্রক্রিয়া তখনই ঘটে যখন শিক্ষার্থীরা নিজেদের ভাবনা এবং যুক্তিগুলি যুক্তভাবে শেয়ার করতে পারে। যখন তাদের যে ফিলিংস থাকবে, যে কোয়েশনগুলো বুঝতে পারছে না তখন তারা বলবে, তখন যুক্তগুলি যুক্তভাবে শেয়ার করতে পারে, তখন তাদের উত্তম বাচনমূলক প্রক্রিয়া হয় সেখানে। কোয়েশ্চন নাম্বার 14, পাঠ শুরুতে একজন শিক্ষক শ্রেণীকক্ষে বিভিন্ন দলে ভাগ করলেন এবং সংবাদপত্রের একটি আকর্ষণীয় প্রতিবেদন সম্পর্কে তাদের আলোচনা করতে বললেন, যেটি সে তখনই পড়েছে মানে সে এখন পড়েছে, যে এই সময় পড়েছিল সংবাদপত্র। সেই সংবাদপত্র পড়ার পর তাকে আবার বলা হচ্ছে যে এটা নিয়ে আলোচনা করো। এই ধরনের বাচন ক্রিয়ার উদ্দেশ্য হলো, এই যে বাচন ক্রিয়া করানো হচ্ছে, এই যে স্পিকিংয়ের যে অ্যাক্টিভিটি বা ক্রিয়াটা করানো হচ্ছে, এটার মেইন উদ্দেশ্যটা কী ছিল? মৌখিক সাবলীলতা অভ্যাস, মৌখিক অভ্যাস নিয়ন্ত্রণ, নির্দেশিত
মৌখিক অভ্যাস, সক্রিয় শ্রবণ। মৌখিক সাবলীলতা অভ্যাস মানে তিনি যে তার যে অরাল ফ্লুয়েন্সি যেটা আছে সেটা তিনি সেই জন্য এটার উদ্দেশ্য ছিল তার যে অরাল ফ্লুয়েন্সি যেটা থাকবে সেটা তিনি প্র্যাকটিস করাছেন। সে এখন পড়েছে মানে এখন পড়ে সে আবার বলছে আলোচনা করছে তখন যে তার মুখ দিয়ে বলবে তার যে ফ্লুয়েন্সি সেটার প্র্যাকটিস করাচ্ছেন। আর মৌখিক অভ্যাস নিয়ন্ত্রণ, মৌখিক এটার সঠিক অপশন হচ্ছে অপশন 1টা। যেমন আগে আরেকটি কোয়েশ্চেন ছিল যে শিক্ষিকা স্টুডেন্টদের পারো শব্দ দিয়ে কয়েকটি বাক্য বানাতে বলেছেন, তখন সে প্রশ্ন যে বাক্য বানাবে পারো, তুমি কি বলতে পারো, তুমি কি খাইতে পারো, তুমি কি লিখতে পারো, এইভাবে বাক্য বানাবে। তখন তার যে অরাল ফ্লুয়েন্সি যেটা আছে সেটার প্র্যাকটিস করাবেন। এর আগে এই কোয়েশনটি ছিল আই থিঙ্ক এর আগের ক্লাসে। আর মৌখিক অভ্যাস নিয়ন্ত্রণ, মৌখিক অভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যক্তির কথাবার্তা, উচ্চারণ, স্বরভঙ্গি এবং বক্তৃতার দক্ষতা উন্নত করা হয়। এটি মূলত মৌখিক কমিউনিকেশন স্কিল উন্নয়নের প্রক্রিয়া। এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে উচ্চারণের সঠিকতা, শব্দের সঠিক উচ্চারণের জন্য অনুশীলন করা, মানে যাতে প্রপার প্রনাউন্সিয়েশনটা করে, এই জন্য তিনি মৌখিক অভ্যাস নিয়ন্ত্রণ করাতে পারেন। স্বরের নিয়ন্ত্রণ, কথার স্বর যে হাইনেস আর লনেস আছে সেটার জন্য তিনি করাতে পারেন। গতি এবং ছন্দ যে স্পিড আছে সেটা, কথা বলার গতির উপর নিয়ন্ত্রণ রাখা। শ্বাসের ব্যবস্থাপনা, সঠিকভাবে শ্বাস নিয়ে কথাবার্তা চালানো, যে কোন জায়গায় শ্বাস নিতে হবে কোন জায়গায় শ্বাস নিতে হবে না। এটি মৌখিক কমিউনিকেশনে আরও স্পষ্টতা, প্রভাবশীলতা এবং আত্মবিশ্বাস অর্জনে সহায়তা করে। তাদের যে সেলফ কনফিডেন্স সেই সেলফ কনফিডেন্সটা ডেভেলপ করবে। আর নির্দেশিত মৌখিক অভ্যাস হলো এমন মৌখিক কার্যকলাপ যা সুনির্দিষ্ট নির্দেশনা বা পরিকল্পনার ভিত্তিতে করা হয়। একটা পরিকল্পনা করবেন যে স্পিচ, বক্তৃতা, ভাষণ বা কোনো বিশেষ পরিস্থিতিতে মৌখিক যোগাযোগের কৌশল অন্তর্ভুক্ত থাকে। যেমন আপনি যখন স্পিচ দিবেন বা কোনো ভাষণ দেবেন, কোনো বক্তৃতা দেবেন, এইগুলির দিকে যে নির্দেশিত মৌখিক অভ্যাসটা থাকে। আর সক্রিয় শ্রবণ মানে আপনি যে অ্যাক্টিভ লিসেনিং করছেন, এখানে অ্যাক্টিভ লিসেনিংয়ের কথা বলেছে না, তারা যে সংবাদপত্রটা পড়েছে সেটা নিয়ে আলোচনা করবে, তাদের যে অরাল ফ্লুয়েন্সি আছে সেই অরাল ফ্লুয়েন্সির প্র্যাকটিস হবে। অপশন 1টা হচ্ছে সঠিক। আর মৌখিক অভ্যাস নিয়ন্ত্রণ, এটার ইংলিশটা হচ্ছে কন্ট্রোল অরাল প্র্যাকটিস। আর নির্দেশিত মৌখিক অভ্যাস, এটার ইংলিশটা হচ্ছে গাইডেড অরাল প্র্যাকটিস। এখানে গাইড করা হবে নির্দেশিত। আর এই যে অপশন 2 আর 3 এটার এক্সপ্লেনেশন এখান থেকে পড়ে নেবেন, একবার স্ক্রিনশট মেরেও রাখতে পারেন। কোয়েশ্চেন নাম্বার 15, সমগ্র ভাষা আবেদন হলো অর্থভিত্তিক, মিনিং বেসড, দক্ষতা ভিত্তিক, স্কিল বেসড, শব্দের সংমিশ্রণ, ব্লেন্ডিং, সাউন্ড, ধ্বনি সংকেত সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ। এই যে সমগ্র ভাষা আবেদন, এটার ইংলিশে আছে হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ। এই হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচটা কি একখান থেকে যদি একবার দেখে নেন তাহলে আপনি আর বলবেন না। সমগ্র ভাষা আবেদন বা হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ একটি ভাষার শিক্ষার পদ্ধতি যা ভাষার সব দিক দিয়ে দেখানো হয়, যেমন পাঠ, লেখা, কথা বলা এবং শোনার দক্ষতা একত্রে উন্নয়ন করার উপর গুরুত্ব দেয়। যে পাঠ পড়ানো, লেখার দিকে, কথা বলার দিকে, শোনার দিকে একত্রে প্রত্যেকগুলিকে গুরুত্ব দেওয়া হয়। এর মূল লক্ষ্য হলো ভাষার অর্থ ও ব্যবহারের মধ্যে সংযোগ স্থাপন করা। এর মূল লক্ষ্যটা কি? অর্থ মানে কোয়েশ্চনের মধ্যে কী ছিল? সমগ্র ভাষা বা হোল ল্যাঙ্গুয়েজটি কৃষির মধ্যে পড়ে, অর্থের মধ্যে পড়ে। অর্থ ব্যবহারের মধ্যে সংযোগ স্থাপন করে। এটি সাধারণত ভাষার প্রকৃত ব্যবহার এবং অর্থ বোঝার মাধ্যমে দক্ষতা উন্নয়নের উপর ভিত্তি করে থাকে। অপশন কোনটি হচ্ছে সঠিক? অপশন 1 মিনিং ভিত্তিক। সমগ্র ভাষা আবেদন বা হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ মিনিং বেসড, অর্থভিত্তিক। অপশন 1টা হচ্ছে সঠিক। এখানে আমাদের 15টি কোয়েশ্চেনের একটি সেট কমপ্লিট হলো। পরে আমরা ঠিক ওইভাবে একটি ম্যারাথন দেব, 4টি পেপার ডিসকাশন করব। 4টি পেপারের মধ্যে এইভাবে যে সাথে সাথে এক্সপ্লেনেশনগুলি লিখে আনবো যাতে প্রেজেন্টেশনটা ভালো হয়। আর আপনারা যে একটি ম্যারাথন দেখে যেন সব কিছু রিভিশন করতে পারেন। আর এই ম্যারাথনটা যারা প্রিভিয়াস যে ম্যারাথন দেখবে এটার তারাও দেখা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা ম্যারাথনের একটি অংশ মনে করে দেখবেন যারা দেখেছেন। এখানে ভিডিওটি
শেষ হলো। আর আপনারা শেয়ার করবেন, জানিয়ে দেবেন যে নেক্সটে ম্যারাথন আসবে আপনাদের বন্ধুদের সাথে, যাতে সেই ম্যারাথনটিও যেন লাইক করে আমার মেহনতটা যেন আপনাদের কাজে আসে। তাই আমি চেষ্টা করেছি যেন একটু ভালোভাবে প্রপার 2-1টি ক্লাস ভালো করে দিই। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য। লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন।